কোর্টে আজকে তিলোত্তমা কেসের শুনানি শুরু হয়েছে। সেই শুনানিতে কি হলো সেটা বলবো, প্লাস তার সঙ্গে সঙ্গে আরেকটি ভাইটাল খবর যে তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্ট শেষ পর্যন্ত সাংবাদিকদের মাধ্যমে আমাদের সামনে চলে এসেছে এবং সেই পোস্টমর্টমের চুলচেরা রিপোর্টের যে তথ্য সেটা আমি তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে, আমি জানি তোমরা সংবাদ মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে শুনেছো, কিন্তু আমার ভিউয়ারদের আমি বলবো এবং সেখানে আমারও কিছু নিজস্ব ব্যক্তিগত বক্তব্য সেখানে থাকবে। কারণ কন্ট্রোভার্সি করি শুধু এই আমাদের এই জোনকে নিয়ে যে কন্ট্রোভার্সি করি তা না, অনেকে বলছে যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় জানতে পারছি আপনি আবার নতুন করে কেন দিচ্ছেন আন্টি। তাদেরকে বলি আমাদের সব কিছু নিয়ে চোখ কান খোলা রেখে কন্টেন্ট করার জন্য আমাদের কোনো বাধা বিপত্তি নেই। আমি আমার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখতেই পারি, আর যেখানে ভাইরাল একটা বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা এবং সেই ইচ্ছাকে তোমাদের কাছে প্রতিস্থাপন করা অবশ্যই আমাদের উচিত। আজকে সুপ্রিম কোর্টে যখন বিচার ডিভিশন বেঞ্চে যখন এই মামলার শুনানি চলছে, তখন সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমেই রাজ্যের পুলিশকে ধুয়ে দিল। কেন ধুয়ে দিল চলো সবটাই বলবো, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা সবাইকে। তিলোত্তমা খুনের বিচার সুপ্রিম কোর্টে শুরু হলো এবং সেখানে রাজ্য পুলিশকে ধুয়ে দিল। কিছু কিছু পয়েন্ট নিয়ে যেটা পাবলিকের মনেও হয়েছিল যে এটা কেন হয়েছে এবং কেন এটা রাজ্যের পুলিশ করেছে। রাজ্যের পুলিশ মানে পুলিশ কর্তা আমাদের সরাসরি মুখ্যমন্ত্রী, সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি আমাদের রাজ্যের পুলিশ কর্তার পুলিশদের উদ্দেশ্যে যে কথাগুলো বললো সেগুলো শুনে আমাদের সত্যি খারাপ লাগলো এবং এই কথাগুলোই কিন্তু সবার মুখে মুখে উঠছিল। প্রথম কথা হচ্ছে, মেয়েটি মারা যাওয়ার আগে পুলিশ কর্তৃপক্ষের তরফ থেকে মেয়েটিকে জানানো হলো তার মেয়ে অসুস্থ। ঠিক তার কিছুক্ষণ পরেই আবার জানানো হলো মেয়েটির বাবা মাকে তার মেয়ে সুইসাইড করেছে। দুরকম কথা। মেয়েটি যখন অনলাইন থেকে খাবার অর্ডার করেছে তখন তার মা এবং বাবাকে ফোন করে বলেছে, তোমরা কি খেয়েছো? আমি খাবার অর্ডার করেছি, আমি খেয়ে ঘুমাবো, তুমি বাবাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিও। এই ফোনটা হচ্ছে ওর মায়ের কাছে যাওয়া তিলোত্তমার শেষ ফোন। সেই ফোনের পরেই কিন্তু কিছুক্ষণ পরেই তার কাছে খবর আসে তার মেয়ে অসুস্থ। তিনি মানতেই পারেননি যে মেয়ে কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লো এবং তারপর থেকে মেয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ তিনি করতে পারেননি এবং তাকে ঠিক তার কিছুক্ষণ পরেই জানানো হলো মেয়েটি সুইসাইড করেছে। মেয়েটির মা মেনে নিতে পারেনি, সরাসরি তারা হসপিটালে চলে আসে। 2 ঘন্টা মধ্যে তাদের দেখা করতে দেওয়া হয়নি। এই ঘটনা সবই আমরা জানি। রাজ্যের পুলিশের প্রশ্ন, কেন মেয়েটির মার কাছে সুইসাইডের ফোন গেল? ধুয়ে দিয়েছে রাজ্যের পুলিশকে, দেবেই তো। আমরা সাধারণ পাবলিক, একটা বডি যদি পড়ে থাকে, তার নিম্নাঙ্গে যদি কোনো পোশাক না থাকে, সেখান থেকে যদি রক্তকরণ হয়, তার সারা শরীরে যদি আঘাতের চিহ্ন হয়, তার মুখে, তার গালে, তার চোখ দিয়ে রক্ত পড়ছে, হাত পায়ে যদি আঁচড়ানো কামড়ানো দাগ হয়, স্বাভাবিক সাধারণ মানুষ হিসাবে আমরা ধরে নিই এটা রেপ হয়েছে, তারপরে খুন হয়েছে। কিন্তু সেখানে পুলিশ এই বডি দেখার পরেও তার মা বাবাকে ফোন করলো তার মেয়ে সুইসাইড করেছে। বন্ধু, এখানেই হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম আক্রমণ পুলিশের ওপরে। কেন ফোন করা হয়েছিল? কেন বডি পাওয়ার পরে এফআইআর হয়নি? অনেক পরে কেন এফআইআর হয়েছে? 3টে লাশ ছিল, কেন সেই লাশটাকে আগে পোস্টমর্টম করার পরে সেই লাশটাকে আগে কেন পুড়িয়ে দেয়া হলো? এবং বডি কেন তিলোত্তমার মা বাবার হাতে তুলে দেয়া হলো না? তারা হসপিটালে থাকাকালীন পুলিশ কেন বডি নিয়ে সরাসরি তাদেরকে না নিয়ে আগে চলে গেল সোদপুরে, সেখান থেকে দাহ করে দেয়া হলো? সুপ্রিম কোর্ট এইগুলোই ধরেছে এবং রাজ্যের পুলিশকে কিভাবে ধুয়ে দিয়েছে অবশ্যই তোমরা জানতে পারবে। সঙ্গে সঙ্গে জানতে পারবে তিলোত্তমার পোস্টমর্টম রিপোর্টে কি উঠে এসেছে। সুপ্রিম কোর্ট থেকে আরো কিভাবে রাজ্যের পুলিশকে হেনস্থা করলো শুনে নাও। শান্তিপূর্ণ মিছিল চলছিল, সেই মিছিলে কোনো অস্ত্র ছিল না, প্রতিবাদ ছিল একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগান নিয়ে তারা মিছিল করে শান্তিপূর্ণ মিছিল করছিল। কলকাতা মহানগরীর প্রত্যেকটি ঘর থেকে প্রত্যেকটি নারী পুরুষ সেদিন পা মিলিয়েছিল ওই মিছিলে। সেই মিছিলকে স্তম্ভিত রাতের দখল নেওয়ার জন্য যখন তারা রাজপথে হাঁটছে তখন তাদের স্তব্ধ করিয়ে দিয়ে আরজি করে হঠাৎ করে আন্দোলনের নাম করে কিছু গুন্ডা বাহিনীকে দিয়ে আরজি করে ঢুকে সেই জায়গাটাকে, সেই 3 তলা 3rd ফ্লোর আর 4 তলার যে ঘটনাটি ঘটলো সেটা ঘটানো হলো কেন? পুলিশ কি করছিল সেখানে? ওই আন্দোলনকারী কারা? ওরা আন্দোলনকারী নয়,
শান্তিপূর্ণ মিছিলকে স্তব্ধ করে দেওয়ার জন্য, প্রমাণ লোপাটের জন্য আরজি করে গিয়ে ভাঙচুর হলো। পুলিশ, রাজ্যের পুলিশ কি করছিল? আরও একটা বড় প্রশ্ন রাজ্য পুলিশের কাছে হয়েছে যে যে ঘরটায় খুন হয়েছে, খুন তো ওখানে হয়নি, খুন করার পরে সেমিনার রুমে রাখা হয়েছে, তার পাশের যে দেওয়ালটি সেটি বাথরুম করার নাম করে কেন ভেঙে দেয়া হলো? সেমিনার রুমের আগের যে দেওয়ালটি, সেই দেওয়ালটি ভেঙে দেয়া হলো, পুলিশ কেন সেটাকে নোটিশ করেনি? সেটা কেন বাধা দেয়নি? এই মৃত্যুর, এই খুনের ঘটনার পরে দেওয়ালটি ভাঙা হয়েছে, এরকম প্রশ্ন উঠেছে। এবং আরজি করে যে জায়গায় প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর করা হয়েছে, কর্তৃপক্ষ কেন সেটাকে সঠিকভাবে রোধ করতে পারেনি? রাজ্য সরকারের এই প্রশ্নগুলো, এই যে কর্মকাণ্ড, এগুলো নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। সন্দীপ ঘোষ যে যখন আরজি করের পদ ত্যাগ করলেন, তারপরে রাজ্যের সবার শান্তির জন্য, আরজি করের সুবিধার জন্য তিনি তার পদত্যাগ করলেন, তারপরে কেন মেডিকেল কলেজে তাকে আবার দায়িত্ব গ্রহণ করার সুযোগ দেওয়া হয়? এই সন্দীপ ঘোষকে, তাকে কেন রাজ্য পুলিশ এত আড়াল করেছে? কেন রাজ্য পুলিশ তাকে এত সাপোর্ট দিয়েছে? কেন কেন কেন? আজকে দেখো, প্রশ্ন তো উঠবেই। আজকে মুখ্যমন্ত্রী যেখানে হাত তুলে বলছে বিচার চাই, শাস্তি হোক অপরাধীদের, আবার সেই অপরাধীদের পক্ষে রাজ্যের সব থেকে দামি উকিল সেখানে কেন নিয়োগ করা হলো? কেন নিয়োগ করা হলো? এগুলো কি যথোপযুক্ত প্রচেষ্টা নয় যে সরকার পরতপক্ষে আসামিদের সাপোর্ট করছে? পাশাপাশি আর একটা ঘটনা সেখানে উঠেছে, জুনিয়র ডাক্তার, কর্মরত ডাক্তার যারা কর্মবিরতি দিয়ে আন্দোলন করছে, তাদেরকে বলা হয়েছে তারা যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ করার, এবং তার এটাও নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে যে তাদের বিরুদ্ধে যাতে কঠোর কোনো শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ না করে, সেই দিকটা তিনি দেখবেন। এখনো অনেক জায়গায় অনেক ডাক্তার কিন্তু কাজে যোগ দেননি, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু মূলত দৃষ্টি রেখেছে। কারণ আমাদের রাজ্যের অনেক হাজার হাজার মানুষ এইসব হসপিটালে, আমাদের কলকাতার বাইরেও অনেক হসপিটালে রুগীরা সেখানে পরিষেবা ঠিকমতো পাচ্ছে না। আন্দোলন করতে হবে, কিন্তু তার পাশাপাশি নিজেদের কর্মবিরতি তুলে নিয়ে পরিষেবাগুলো দেওয়া শুরু করতে হবে, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। যদি এই নির্দেশের পরে তারা যদি কাজে যোগদান না করে, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু আইনগত ব্যবস্থা সবার পক্ষেই কিন্তু যথোপযুক্ত নেবে। তাই আমারও নিবেদন, আন্দোলন যেমন চলছে চলবে, কর্মবিরতি দিলে চলবে না। কাজকর্ম, আমরা কি খাওয়া কোথাও বন্ধ রেখেছি? না, কারণ খাওয়া বন্ধ রাখলে আমাদের শরীর চলবে না। তেমনি কর্মবিরতি যদি ডাক্তাররা তুলে না নেয়, তাহলে কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এমনিতেই তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যা আছে দেখতে পাচ্ছি, হসপিটালে যেসব ডাক্তাররা আমাদের পরিষেবা দেবে তাদেরই কোথাও নিরাপত্তা নেই। সিবিআই যখন সন্দীপ ঘোষকে জেরা করছেন, সেই জেরাতে একবার এক এক রকম কথা উঠে আসছে, সঠিক কথা তিনি বলছেন না, বারবার কথা ঘুরাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন এবং সিবিআইদের কনফিউজ করে দিচ্ছেন। তাহলে কি আমরা এটাই ভাববো যে পলিগ্রাফি টেস্ট, এই যে প্রক্রিয়া, সেটাকে সন্দীপ ঘোষের উপর নেওয়া হবে? ওদিকে সঞ্জয় ঘোষকে মোহরা করে কেসটাকে পুরো অন্যদিকে পাল্টি মারার চেষ্টা চলেছিল এবং সরকার সেটাকে সহযোগিতা করেছিল। দোষীদের আড়াল করার যত রকম প্রচেষ্টা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন সেটা করেছে, কিন্তু জনগণ সেটা হতে দেয়নি। আওয়াজ উঠেছে যে না, এর ভেতরে রহস্য আছে, আমরা সেই রহস্য উদ্ঘাটন করতে চাই। সঞ্জয় রায় যে দোষী নয়, সন্দীপ ঘোষ, এখানে মূলত ওকে চাপ দিলে সব রকম দোষ বেরিয়ে যাবে। বলির পাঠা করা হয়েছে এই সঞ্জয়কে, একজন সিভিক পুলিশকে। আর সন্দীপ ঘোষ হচ্ছে মূল এই কাণ্ডের পাণ্ডা, হচ্ছে সন্দীপ ঘোষ। এর সঙ্গে আরও লোক জড়িত আছে, যেখানে একজন নর্মাল মানুষ একটা বডি দেখে বলে দিতে পারে এটি রেপ না মার্ডার নাকি আত্মহত্যা। সেখানে স্বয়ং পুলিশ কর্তা তার বাবা মাকে কি করে এই বডি দেখার পরেও তাদের বোঝাতে চেয়েছেন এটা আত্মহত্যা, এবং তাদের খবরও দেয়া হয়েছে সেইভাবে। রাজ্যের পুলিশ এত দুর্বল, অন্যায়কে ঢাকা দেওয়ার জন্য এত মিথ্যা, যেটা জনগণ খালি চোখে ধরে ফেলবে। সিআইডি লাগে না, সিবিআই লাগে না, সাধারণ মানুষ যেটা বলতে পারে যে এটা আত্মহত্যা নয়, সেখানে পুলিশ কর্তা হিসাবে কি করে তিনি তার মা বাবাকে এইভাবে সরাসরি বলতে পারে আপনার মেয়ে সুইসাইড করেছে? কি দেখে তার মনে হয়েছিল এটা সুইসাইড, নাকি তাকে দিয়ে বলানো হয়েছিল?
তাকে দিয়ে বলানো হয়েছিল, এই বলানোর পেছনে কারা কারা আছে সব আমরা জানতে চাই, সবটাই জানতে চাই। আর সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপরে সেইটুকু ভরসা আমাদের আছে। আস্তে আস্তে সব গিটগুলো এক এক করে খুলে যাবে আর মুখোশ বেরিয়ে আসবে। এখন মুখ্যমন্ত্রী কেন পারছে না, তার নিয়ন্ত্রণের বাইরে কেন সব কিছু চলে যাচ্ছে। আজকে আমরা দেখেছি মানুষের আন্দোলন, আজ অবধি আমাদের রাজ্যে কেন, আমাদের ভারতবর্ষে এরকম শান্তিপূর্ণ এত গণজাগরণ আমরা কোনো ঘটনা থেকে দেখিনি। আর এর আগেও আমরা খুন করে, রেপ করে, খুন করে, মার্ডার দেখেছি, কিন্তু এত নৃশংসতা তার মধ্যে দেখিনি, যেটা একজন ডাক্তারের সঙ্গে হয়েছে। আর তার সহকর্মীরা তাকে এই ঘটনা ঘটাতে সাহায্য করেছে। অবাক হয়ে যাই, মানুষ কি আর মানুষ আছে? যে মানুষদের হাতে আমরা আমাদের জীবন তুলে দিই, বিশ্বাস করি আমাদের আত্মীয় পরিজন তাদের হাতে তুলে দিয়ে রাতে হসপিটালে ভর্তি থাকে, আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকি। যত দুশ্চিন্তা থাকলেও একটা ভরসা না, সরকারি হসপিটাল, সেখানে আমাদের নিয়ন্ত্রণটা সরকারের হাতে আছে, ওখানে কোনো এই ধরনের দুর্নীতি হবে না। অথচ দেখো এই কাণ্ডে আমরা কি জানতে পারলাম, সেখানে মেডিসিন অবধি জাল ঢুকছে, সেখানে ড্রাগ পাচার কার্য চলছে, সেখানে ডাক্তারদের বিরুদ্ধে পরিকল্পনা চলছে, সেখানে রাজনীতির নামে অনেক কিছু চলছে, রাজনীতি, ডাক্তারি চিকিৎসার নামে রাজনীতি চলছে, ডাক্তারদের হাতে ধরে ফেল করানো হচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রমোশন দেওয়া হচ্ছে, তাদের ট্রান্সফারের হুমকি দেখিয়ে তাদের মুখ বন্ধ করা হচ্ছে। এই ধরনের অরাজকতা আস্তে আস্তে সব উঠে আসছে। আজকে যে রিপোর্টটি, পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে উঠে এসেছে, সেই রিপোর্টে আমরা একের পর এক কী দেখতে পাচ্ছি, যে মেয়েটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে। সেই শ্বাসরোধ কি, তার গলা টিপে, তার নাক মুখ বন্ধ করে। আমরা সাধারণত দেখি যে আমাদের এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু আমরা বেঁচে থাকি, গলা টিপে ধরলে একটা মানুষের মৃত্যু হয়, কিন্তু তারপরেও তাকে মুখ এবং নাক চাপা দিয়ে দীর্ঘক্ষণ রাখা হয়েছে এবং জোরে সজোরে, যার জন্য যখন মুখ এবং চোখ গলার ওপরে আঘাত পড়ে তখন যে শরীরের উপরের অংশে যে রক্তটাকে চলাচল বন্ধ হয়ে যায়, সেই রক্তটা তখন বাইরে যাওয়ার রাস্তা খোঁজে। এবং আমাদের এইটুকুর মধ্যে সব থেকে দুর্বল শিরা হচ্ছে, সরু শিরা হচ্ছে চোখ, এবং সেই চোখের শিরা ফেটে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। কত যন্ত্রণা মেয়েটা পেয়েছে, কত যন্ত্রণা পেয়েছে। তারপরে আরেকটা জায়গা উঠেছে যে তার যৌনাঙ্গে গভীর ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে এসছে, এবং শক্ত কিছু তার যৌনাঙ্গে দিয়ে, শক্ত কিছু দিয়ে ঢোকানো হয়েছে, আঘাত করা হয়েছে। আমরা ভাবতে পারি একটা ডাক্তার, তাকে আর কয়েকজন ডাক্তার মিলে এইভাবে তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে। এরা মানুষ, আমরা এদের দেবতার আসনে বসাই, অথচ দেখো এরা এমন হিংস্র, এমন নেকড়ে, এমন জানোয়ার রূপ এদের বেরোচ্ছে যে একটা মেয়েকে শ্বাসরোধ করে মারা হয়েছে, এবং তার সঙ্গে এরকম শারীরিক নির্যাতন, এবং তাকে রেপ করা হয়েছে। তার রেপ করার পরে তার যৌনাঙ্গে কোনো শক্ত জিনিস ঢোকানো হয়েছে। সেখানে এই রিপোর্টে একজন বিশেষজ্ঞর মুখে আমি শুনলাম, তার আগে আমরা শুনেছি যে 150 গ্রাম যে সিমেন্ট পাওয়া গেছিল তার যৌনাঙ্গে, সেটা কিন্তু স্পষ্ট করে এই রিপোর্টে লেখা নেই। সেখানে বলা হয়েছে যে ওই ধরনের কিছু তরল পদার্থ যৌনাঙ্গে পাওয়া গেছে এবং সেটা তদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং সেটার পরিমাণ ঠিক 150 গ্রাম কিনা সেটাও নির্দিষ্ট কিন্তু এই রিপোর্টে লেখা নেই। পোস্টমর্টম রিপোর্ট যখন হয়েছিল তখন পুরোটা ছিল রাজ্যের হাতে, এবং বডিটাকে এত তাড়াতাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই পোস্টমর্টম রিপোর্ট কি সত্যি এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই, এটা আমরা ভাববো কিভাবে? এটা ভাবার কোনো জায়গা নেই, কারণ তার বডিটাকে চ্যালেঞ্জ করে দুবার পোস্টমর্টমের কোনো জায়গা আমাদের কাছে ছিল না, কারণ বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন এত তাড়াতাড়ি? এই রিপোর্টে কিন্তু পেলভিক হাড় ভাঙার কোনো জায়গা নেই, কোনো কথা উল্লেখ নেই। পেলভিক হাড়টা নাকি এত শক্ত, সহজে সেটা ভাঙা যায় না, এবং তার উপর দিয়ে দুর্ঘটনাজনিত, মানে কোনো কিছুর চাপা পড়ে যদি এই অংশটা ভাঙে তবেই ভাঙা যায়। এই রিপোর্টের মধ্যে অনেক কিছু গোপন করা হয়েছে। বন্ধুরা, কেন এই গোপনীয়তা? কেন একটা মেয়েকে এইভাবে তিলে তিলে আস্তে আস্তে তাকে কয়েক মিনিট ধরে তাকে নির্যাতন করে যে হত্যা করা, তার রিপোর্ট পূর্ণাঙ্গ, তার ফরেনসিক যে রিপোর্টটা, পোস্টমর্টম রিপোর্ট, এটা সত্যতা কতটা আমরা পাই? আজকে যে রিপোর্ট আমাদের সামনে উঠে এসেছে, এই রিপোর্টের মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। কারণ এত তাড়াতাড়ি লাশ পোড়ানো কেন? যখন একটা মৃত্যু নিয়ে এই ধরনের হইচই হচ্ছে, তার আগেই লাশটাকে একদম দাহ করে দেয়া হয়েছে। কেন এত তাড়া কিসে? তার বাড়ির লোক তো বলেনি, তার বাড়ির লোকের হাতে বডি তুলে দেওয়া হয়নি,
কি জন্য? আজকে একটা বডি এত তাড়াতাড়ি দাহ করার একটাই কারণ, প্রমাণ লোপাট। যে পোস্টমর্টম রিপোর্ট তখন হয়েছিল, তখন রাজ্যের পুলিশ ছিল ওই সরকারের নিয়ন্ত্রণে, তখন এত আন্দোলন এতটা হইচই তখনও শুরু হয়নি। এই সময়ের মধ্যে তারা তাড়াহুড়ো করে এই বডিটাকে জ্বালিয়ে দিয়েছে। আজকে যদি দ্বিতীয় আরেকটা পোস্টমর্টম রিপোর্ট যদি করা হতো অন্য জায়গা থেকে, তাহলে কি হতো? নিশ্চয়ই অন্য কোনো রিপোর্টও বেরোতে পারতো, কিন্তু সেই সুযোগ আর আমাদের কাছে নেই। তাহলে বুঝতে পারছো ঘুণটা কোথায় ধরেছে? ঘুণটা কোথায় ধরেছে? আজকে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। মুখে বলা হচ্ছে যে অপরাধীর শাস্তি হোক, কিন্তু তিনি অপরাধী যাতে শাস্তি না পায় তার জন্যে সব রকম প্রচেষ্টা করছে। রাজ্যের দামি উকিল কিন্তু আসামির পক্ষে দিয়েছে। আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, শাসন ব্যবস্থাও গণতান্ত্রিক। একজন খুনি আসামিও তার পক্ষে কথা বলার জন্য উকিল রাখতে পারে। আমার আজকে না সত্যি উকিলদের ওপরে একটা কথা মনে হচ্ছে, এই জঘন্য অপরাধী, এই নোংরা, এই হিংস্র অপরাধীদের পক্ষে কোন উকিল দাঁড়িয়েছে? তার কি মানবিকতা বলে কিছু নেই? তিনি বলতে পারছে না যে না, আমি এদের পক্ষে এই সওয়াল জবাব করতে পারবো না, কারণ আমার ঘরেও মা বোন আছে। এই ক্রিমিনালদের হয়ে যেসব উকিলরা দাঁড়ায়, তাদের প্রফেশন টাকা উপার্জন না করে সংসার চলবে না। কিন্তু আজকে বলতে মনে হচ্ছে যতই ক্রিমিনাল লয়ার হন আপনি, এই ধরনের কেসের পক্ষে দাঁড়ালে আপনার একবারও কি বিবেকের কাছে প্রশ্ন জাগে না যে আপনার ঘরেও মা বোন আছে? এই জায়গায় তাদের একবার বসিয়ে দেখুন তো কেমন লাগছে। মনে হবে মনে থেকে পারবেন এই সব ক্রিমিনালদের পক্ষে সওয়াল জবাব করতে? পারবেন না নিশ্চয়ই। তাই সবার কাছে আমার প্রশ্ন একটাই তোমাদের কাছে অনুরোধ, হাত জোড় করে, যে এই প্রতিবাদ চলতে থাকুক যতদিন আমরা অপরাধীদের খুঁজে তাদেরকে শাস্তি না দেখতে পারি, ততদিন আমাদের শান্তি নাই। আমাদের কাছে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আজকে কি দোষ ছিল মেয়েটার? কি দোষ ছিল? সে কি অনেক কিছু জেনে গেছিল? তাহলে কি আরজি করের এমন কিছু ঘাবলা মেয়েটা জেনে গেছিল যে তাকে চলে যেতে হলো? তাহলে তো তাকে সরাসরি খুন করলেই হতো। খুন করা যদিও অপরাধ, তাও আমি বলছি কেন তার উপরে যৌন নির্যাতনটা কেন হলো? কেন এই যে নৃশংসভাবে একের অধিক লোক মেয়েটির উপর বল প্রয়োগ করলো? কিসের জন্য? সে আজকে কিসের শিকার হলো? আজকে পুরুষ আমরা বলি মেয়েরা স্বাধীন। তাহলে আমার একটাই প্রশ্ন প্রশাসনের কাছে, যে একটা মেয়েকে খুন করতে এতজন মানুষ, তার ওপরে শারীরিক নির্যাতন কেন করা হলো? যৌন নির্যাতন কেন করা হলো? সে বাগে আসছিল না। বাগে না আসলেও তাকে যদি খুন করতে হতো অন্যভাবে, কখনোই খুনের সাপোর্ট আমরা করব না, কিন্তু তবুও আজকে মেয়ে বলে তাকে রেপ করা যায়, তাই তো? মেয়ে বলে আর পুরুষ হলেই রেপ করা যায়। সে বেঁচে থাকুক আর নাই থাকুক, তাকে অবশ করে নিয়ে যতক্ষণ সে অচৈতন্য না হয়েছে, সে নিশ্চয়ই ধস্তাধস্তি করে যা সেমিনার রুমে তাকে খুন করা হয়নি। সেমিনার রুমে তাকে খুনের পরে এনে রাখা হয়েছিল। তাহলে যে দেওয়ালটা আরজি করে ভাঙা হয়েছে 4th তলায়, মানে থার্ড ফ্লোরে যে দেওয়ালটা ভেঙে বাথরুম করার কথা বলা হয়েছে, তাহলে ওই দেওয়ালে কি এমন কিছু ছিল? কোনো রক্ত লেগে, কিংবা কোনো হাতের ছাপ, কিংবা মেয়েটাকে যে মাথায় আঘাত, সজোরে ধাক্কা মারা, তাহলে সেই জায়গাটাকে পরিষ্কার করেও লোপাট করা যায় না জেনে কি ওখানে ভেঙে দেয়া হলো? আজকে ডাক্তাররা সব কিছু পূর্ণাঙ্গ রিপোর্ট খুঁজে বের করতে পারে, সেই জন্যই কি প্রমাণ লোপাটের এত নিখুঁত ধান্দা করা? তাহলে ওই দেওয়ালটা ভাঙার, যখন এই ঘটনা চলছে ওই সময় দেওয়ালটা ভাঙা কেন? স্বাস্থ্যর অধিকর্তা, যিনি হসপিটালের সব থেকে উচ্চতর যিনি অধিকর্তা, তিনি কেন বললেন না যে এই দেওয়ালটা এখন কেন ভাঙা হচ্ছে? কারণ তার নির্দেশেই এটা হয়েছে, এবং সরকার তাকে সাপোর্ট করে বলেই তার বিপক্ষে নানান রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা কেন এগুলো সহ্য করব? কেন একটা নিষ্পাপ মেয়ে, যে কুমারী ছিল, যার কুমারিত্ব নষ্ট হয়নি, যে ভার্জিন ছিল, তাহলে আমরা কেন এটা মেনে নেব? আজকে যদি মেয়েটা রাস্তায় বসে এটা বলা হতো যে তুমি রাস্তায় এত রাতে কি করছিলে, আজকে যদি মেয়েটা ডাক্তার না হয়ে অন্য কিছু হতো,
তাহলে বলতো এত রাতে তুমি বাড়ির বাইরে বেরিয়েছো, তাদের মা বাবার দিকে আঙুল তোলা হতো, এত রাতে আপনার মেয়ে বাইরে কি করতে বেরিয়েছে। কিন্তু ডাক্তার সে ওখানে কর্মরত, সেদিন সে ডিউটিরত ছিল, এই প্রশ্নগুলো তুলতে পারছেন না, যার জন্য প্রথমে বলা হয়েছিল মেয়েটির মাকে অসুস্থ, তারপরে বলা হয়েছে সুইসাইড, তারপরে কি বেরোলো, ঝড়ি থেকে বিড়াল তো বেরিয়েই গেল। তাহলে আমরা কেন এই রাজ্যে, আমরা রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তিনি নিজে পুলিশ কর্তা, সেখান থেকে কেন এই মেয়েটাকে দ্বিতীয়বার পোস্টমর্টম রিপোর্ট করার সুযোগ দেওয়া হলো না, তার বডিটাকে জ্বালিয়ে দেওয়া হলো কেন? কেন এই ধরনের প্রশ্ন তো আমাদের মনে থাকবেই। সুপ্রিম কোর্ট থেকে একটা কথা উঠেছে যে মেয়েদের যেন মহিলা ডাক্তারদের রাতে ডিউটি দেওয়া না হোক। কেন কেন এই দ্বিচারিতা কেন? মেয়েরা কেন রাতে ডিউটি করতে পারবে না? রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা, মুখ্যমন্ত্রী একজন মহিলা, মেয়েদের কেন রাতের বেলায় ঘরে আটকানো হচ্ছে? আজকে বন্ধুরা এখানে আমার একটা নিজের ব্যক্তিগত মতামত, একটা মেয়ে জন্মের পর থেকে তার মার কাছে শোনে সাবধানতা অবলম্বন করে চলবে, কোনো পুরুষের সঙ্গে এমনভাবে মিশবে না যে তোমাকে খারাপ করতে পারে, অমুক জায়গায় যাবা না, অমুকের সঙ্গে মিশবা না, অমুকের সঙ্গে বাইরে বেরোবা না, বিপদ হতে পারে। আমরা জন্মের পর থেকে মেয়ে যখন বুঝতে শেখে এই কথাগুলো তাকে বলে বলে তার পায়ে বেড়ি দিয়ে দিই। সেখানে যদি পুরুষ সন্তানের মায়েরা বলে বাড়ির বাইরে বেরিয়ে কোনো মেয়েকে তুমি শত্রু রূপে দেখবে না, তার সঙ্গে কোনো যৌনতার চোখে তাকে দেখবে না, সেটা কি বলা হয়? সেটা কি বলা হয়? বলা হয় কি যে কোনো মেয়েকে যদি একলা পাও তুমি অসহায়তা দেখে তার উপরে যৌন নির্যাতন করবে না, বলা হয় কি? তাহলে দুটো বেড়ি মেয়েদের পায়ে না পরিয়ে একটা বেড়ি যদি পুরুষের পায়ে পরানো হয় প্রথম থেকে, তাহলে হয়তো এই নির্যাতনটা বন্ধ হবে। মেয়েদের রাতের বেলা ঘরে আটকে না দিয়ে পুরুষদের মাইন্ডটাকে চেঞ্জ করা, যে একটা মেয়ে হলেই সে ভোগ্যবস্তু হয় না, তার ঘরে মা বোন আছে সেটাকে সে ভোগ্যবস্তু ভাবতে পারে না, অথচ বাইরের মেয়ে দেখলে তার এত সুরসুরি কেন উঠবে? আজ অব্দি কোথাও কি দেখা গেছে যে 5টা মেয়ে একটা ছেলেকে রেপ করে মেরেছে? দেখা গেছে? কারণ মেয়েরা কোনোদিন এটা করতে পারে না, তাদের মনে যতই ইচ্ছে থাকুক একটা ছেলেকে পছন্দ হলেও সে কখনো একা পেলে তার উপরে চড়াও হতে পারে না, কারণ মেয়েদের এইভাবেই তৈরি করেছে ঈশ্বর। তাহলে পশু কি শুধু ছেলেরা হবে? কেন তাদের মা বোনেদের যেমন দেখে বাইরের মেয়েদের দেখতে পারে না? একটা মেয়েকে তার ভালো লাগতেই পারে, তাকে প্রস্তাব দিতেই পারে, সে রাজি না হতেই পারে, তার মানে কি তাকে ছিঁড়ে ফুঁড়ে খাওয়ার সুযোগ পেয়ে? এই জায়গাটায় আমার প্রতিবাদ আছে। মেয়েদের রাতের বেলা আটকানো কেন হচ্ছে? আইন কেন পরিবর্তন হচ্ছে না? কেন এমন কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে না যে রেপিস্টদের এমন শাস্তি দেওয়া হোক যে দ্বিতীয়বার রেপ করার কেউ সাহস পাবে না? কেন তার পক্ষে উকিল দাঁড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে? বলে দেওয়া হোক সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে যে রেপিস্টদের পক্ষে কোনো উকিল দাঁড়াতে পারবে না। এই আইন কেন করা হচ্ছে না? রেপ করার সুযোগ করে কেন করে রাখা হচ্ছে? মেয়েদের ঘরে আটকাচ্ছে কেন? আটকানো হোক প্রতিহিংসা, আটকানো হোক লোভ, আটকানো হোক এই হিংস্রতা, পশু সুলভ মন। বলা হোক কোনো রেপিস্টের পক্ষে কোনো উকিল দাঁড়াবে না। দেখো কটা রেপ হয়, কটা রেপ হয়। আমার ক্ষমতা আছে, আমার বাবার পয়সা আছে, আমার প্রশাসন আমার হাতে, আমি যত খুশি তত রেপ করে যে আমি খোলসা পেয়ে যেতে পারি। আজকে কেন কেন এই রেপিস্টদের পক্ষে উকিল দাঁড়াবে? সেই কোনো উকিলের আইন করে এই ব্যবস্থা করা হোক। তাহলে দেখো না, ওই যে মেয়েদের রাত্রে ডিউটি দেওয়া যাবে না, কারণ ওই হায়নাগুলো রাতের বেলা থাকে, সুযোগ পেলেই খুবলে ধরে। তাহলে এই হায়নাদের কেন আটকানো হচ্ছে না? কোনো দিন পরিবর্তন হবে না। আজকে তিলোত্তমা, একটা তিলোত্তমা খুন হয়েছে, এরপরে হাজারো তিলোত্তমা এইভাবে খুন হবে, কারণ যার পয়সা আছে, যার প্রশাসনিক ক্ষমতা আছে, সে ঠিক বেরিয়ে যাবে উকিল দিয়ে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে প্রমাণ ছাড়া কথা বলে না, এমন প্রমাণ, অকাট্য প্রমাণ নিয়ে হাজির করবে, সেখানে তিলোত্তমা ভ্যানিশ হয়ে যাবে। এটাই তো হয়। আজকে জনজোয়ার উঠেছে, আজকে প্রতিবাদ উঠেছে, আস্তে আস্তে এই প্রতিবাদ স্থিমিত হবে, মানুষ ভুলে যাবে। কোথাও কোথাও মেয়েদের মনে থাকবে, যারা তিলোত্তমাকে চিনত তাদের ভেতরটা কুড়ে কুড়ে খাবে। কিন্তু আমাদের রাজ্যের এই শাসন ব্যবস্থা, আমাদের রাজ্যের এই প্রশাসনিক ব্যবস্থা, এরপরে মানুষ আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলবে, মানুষ আস্তে আস্তে ঢিলে হয়ে যাবে। সেটা রাজ্য সরকারও জানে যে এটাকে যদি একবার আমি সামলাতে পারি তাহলে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে। তো বন্ধুরা, আমি চাই মানুষ যেন এটাকে না ভোলে,
মানুষ যেন এই জনজাগরণ ভেতরে এই আগুন নিভতে দেওয়া যাবে না। এই আগুন জ্বলতে দাউ দাউ করে জ্বলুক, আর সেই আগুনে পুরো এই পশু সুলভ মানুষের আহুতি হোক। আরো কিছু অনেক জটলা খুলছে, আস্তে আস্তে চোখ রাখতে হবে। আর আমি যতটুকু জানতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিলোত্তমা শরীরটা হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে শ্মশানে, কিন্তু তার আত্মা কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিচারের আশায়। এবং আমাদের এই আওয়াজ যেন বন্ধ না হয়। তিলোত্তমার ওই বিদেহী আত্মা সেদিন শান্তি পাবে যেদিন দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর সেই শাস্তির অপেক্ষায় আমরাও আছি। তিলোত্তমার মুক্তি সেদিনই হবে যেদিন সঠিক আসামি শাস্তি পাবে। তাই সুপ্রিম কোর্টের ওপরে, আইনের ওপরে বিশ্বাস রেখে আমরা এটাই বলতে পারি, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস আমরা পাবই। এর জন্য আমাদের লড়াই, আন্দোলন, মাঠে নামা সব কিছুতে আমরা থাকবো। চলো এগিয়ে চলি সবাই মিলে একসঙ্গে। উই ওয়ান্ট জাস্টিস। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।